আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অর্থনীতি পুনরুদ্ধার, জীবন জীবিকার সমন্বয় এবারে বাজেটের মূল লক্ষ্য। কর্মসংস্থান ও স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব। ভ্যাকসিন সংগ্রহে জোর তৎপরতা, করোনায় দেশে আরো ২৬ জনের মৃত্যু। ন্যায় বিচার পাবেন রোজিনা, সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী, দোষীদের বিচার চান সাংবাদিক নেতৃবৃন্দ। হেফাজত নেতা বাবুনগরীয় মামুনুল হকের শত শত কোটি টাকার সম্পদ, তথ্য দুদকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট প্রসঙ্গ। অর্থনীতি পুনরুদ্ধার, স্বাস্থ্য শিক্ষা খাতকে ঢেলে সাজানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য। পরিকল্পনামন্ত্রী বলেছেন, এবারের বাজেট সম্প্রসারণমূলক। গুরুত্ব পাচ্ছে কৃষি, খাদ্য, সামাজিক নিরাপত্তা সহ অবকাঠামো খাত। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে গতি পায় অর্থনীতি। সেই পথে আবারও বাগড়া বাঁধায় দ্বিতীয় ঢেউ। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল আগামী ৩রা জুন প্রস্তাব করবেন করোনাকালের আরও একটি বাজেট। মহামারী মোকাবেলা এবং অর্থনীতির গতি ফেরাতে এবারের বাজেটে নীতি সহায়তার দাবি জানাচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে উনি সময় মতো এই যে ১,০০,০০০ কোটি টাকার উপরে যে প্রণোদনা প্যাকেজটা ২১টা খাতকে দিয়েছিলেন, সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি গত মাস পর্যন্ত ৭০% স্টিমুলাস প্যাকেজ আমাদের ব্যবসায়ীদের হাতে পৌঁছেছে। বাকি ৩০% আজকে প্রায় দীর্ঘ অলমোস্ট ইউ ক্যান সে ১ বছরেরও বেশি এই ৩০% বাকি রয়ে গেল। করোনা মহামারীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের বেহাল দশা। তাই জীবন রক্ষায় এই খাত এবারও গুরুত্ব পাবে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের দেয়া প্রণোদনা এখনও আছে। আসছে বাজেটেও নতুন প্রণোদনা রাখা হচ্ছে। বাঁচানোর চেষ্টা থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও। গত বছর যে প্রণোদনা খাতে ঘোষণা ছিল, এসএমই খাতের জন্য এত টাকা, কৃষির জন্য এত টাকা, বড় শিল্পের জন্য এত টাকা, এইগুলো এখনও কিন্তু চলছে। এইটাকে ত্বরান্বিত করার জন্য ব্যাংকগুলোর যারা সিনিয়র এক্সিকিউটিভ আছেন তাদের উপর সরকারের নির্দেশনা আছে। এগুলো আশা করি এই বছর আমরা মোকাবিলা করতে পারবো। অপ্রাতিষ্ঠানিক খাতের বহু মানুষ বেকার হয়েছেন, তাই কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ আছে সরকারের সামনে। তাছাড়া ভাবনায় আছে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার। মেগা প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ থাকছে বলেও জানান মন্ত্রী। যেহেতু আমরা মধ্য আয়ের দেশে উঠেছি, আমাদের কৃষি থেকে বাড়তি শ্রমিক তারা শিল্পে আসবেন, আরও বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপিত হবে, ফার্মাসিউটিক্যাল স্থাপিত হবে, কৃষিজ যে সকল শিল্প আমাদের আছে, মাছ, দুধ, মাখন, মাংস, এই সকল ইন্ডাস্ট্রিও আরও বাড়বে। করোনায় শিল্প খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আশা জাগিয়েছে কৃষি খাত। তাই কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব থাকবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএর অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করবে বাংলাদেশ। সংবাদ মাধ্যম সিএনএনকে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এদিকে ২৪ ঘন্টায় দেশি করোনায় মারা গেছে আরো ২৬ জন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চুক্তি ৩ কোটির মধ্যে ৭০ লাখ এবং উপহার হিসেবে পাওয়া ৩২ লাখের পর আর ভ্যাকসিন পাওয়া যায়নি। টিকা কার্যক্রম অব্যাহত রাখতে এই সংকট মোকাবিলায় চীন, রাশিয়া, ব্রিটেন, কানাডা সহ বহুমুখী উৎসে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধৃত ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতেও চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশে জরুরি এই ভ্যাকসিনের যোগানের কথা পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন সংবাদ মাধ্যম সিএনএন-এর সাক্ষাৎকারে। And US government is willing to donate it. We have requested them. I have
sent letters to my counterpart, Blinken, Secretary Blinken, and they agreed to give us by and large. But now the problem is the FDA is taking longer time to approve the export of the AstraZeneca. Would you be willing to accept any shipment from the US of the AstraZeneca vaccine, even if it has not been approved by the FDA? We need it desperately, so therefore, if any shipment comes, we will take it right away. জানান পর্যাপ্ত সতর্কতা থাকায় এখনো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রমণ কম, কেউ মারা যায়নি। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ থাকলে এই মানুষগুলোকেও টিকার আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। We could not provide them the vaccine yet, but we have taken very strict preventive actions, healthcare actions. As a result, the fatalities and the infection in the camp is relatively very low. So you say but yet we want them to be vaccinated too, and we would just welcome it. এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গেল 24 ঘন্টায় মারা গেছে 26 জন, আর নতুন রোগী শনাক্ত 1504 জন। শনাক্তের হার 8.22। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আইনের গতিতেই চলবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। It is under the process of the court, and we don't intervene with the legal system, but that person will get fair judgment. There is no doubt in it, you know. And since it is in the court, we don't talk about it much. But I can assure you, because Bangladesh, the judiciary is very independent, and she will get a fair, you know, the treatment and judgment. Everybody, we don't want anybody to suffer, but you know, the law is law, and we do honor the law. এদিকে মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলা। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনে অংশ নেন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তৃতায় সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলাদের নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। গত 2 মাসে রোজিনা ইসলামের যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের এগেইনস্টে সরকার কি ব্যবস্থা নিয়েছে? তার মানে আপনারা নিজেদের ডেস্ক থেকে এনে দিয়েছেন। আমরা আশা করি সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হবে। সাংবাদিক নেতারা বলেন, রোজিনার মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। জামিন পেলেই আমাদের এই আন্দোলন থেমে যাবে না। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এই মামলা প্রত্যাহার করতে হবে এবং রোজিনা ইসলামকে যারা হয়রানি এবং নির্যাতনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আমাদের সন্তোষজনক ব্যাখ্যা যদি সরকারের তরফ থেকে না পাই, তাইলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা ঘরে ফিরছি না এমন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাড়ি, দোকান সহ বিপুল সম্পদ গড়েছেন হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক। নামে বেনামে বিভিন্ন দেশের ব্যাংকে টাকাও জমা করেন তারা। কথিত তালেবান রাষ্ট্র কায়েমে সহিংস রাজনীতি করা এই 2 উগ্রপন্থীর শত শত কোটি টাকার সম্পদ আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। তাণ্ডব, সহিংসতা আর লুটপাটের নির্দেশদাতা হিসেবে আলোচিত জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের সম্পদের উৎস খুঁজতে কাজ শুরু করেছে দুদকের অনুসন্ধান টিম। এই 2 নেতার সম্পদ শুধু দেশেই নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন ও কাতারেও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।
সেখানে মামুনুল ও জুনায়েদ বাবুনগরীর 18টি দোকান, 3টি বাড়ি, 4টি হজ এজেন্সি, 5টি গাড়ির যন্ত্রাংশের দোকান, 26টি লরি সহ আরও বেশ কিছু সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া এসব দেশের ব্যাংকেও জমা আছে তাদের শত শত কোটি টাকা। দুদক বলছে, মামুনুল, জুনায়েদ সহ হেফাজতের অর্ধশত নেতার অবৈধ সম্পদ নিয়ে কাজ শুরু হয়েছে। সংগঠনের তহবিল বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তাও আত্মসাৎ করেছেন বাবুনগরী মামুনুল। এরই মধ্যে বিষয়টি অনুসন্ধানে 6 সদস্যের কমিটি করেছে দুদক। হেফাজত ব্যাপারে আমরা কমিটি করে দিয়েছি, আলোচনা করতেছে, দেখতেছে যে তদন্ত যখন লাগবে, যাকে যা লাগবে তখন তা করবে। যাকে জিজ্ঞেস করা দরকার জিজ্ঞেস করবে, যাকে জিজ্ঞেস না করা দরকার তাকে জিজ্ঞেস করবে না। যার ডকুমেন্ট দেখলে সন্তুষ্ট হবে। দুদকের এই কমিশনার জানান, মামুনুল, জুনায়েদের দেশ বিদেশের সম্পদ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন লকডাউনে আছে, আমরা অফিস করছি না, অফিসে আসার নিয়ম নাই আমাদের, তবু আমরা অফিসে আসি, বিশেষ বিশেষ কাজ কিছু থাকে করতে হয়। আমি আজকে চেয়ারম্যান সাহেব আসছেন, আমি আসি, আমি আসতেছি তো। এরই মধ্যে মামুনুল বাবুনগরী সহ হেফাজত নেতাদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দীপু সরওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম, চড়া পেঁয়াজ, সবজির বাজার, মাছ মুরগিতে স্বস্তি। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শাহীন উদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সাংসদ ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান MA আউয়াল সহ 3 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলা সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে 10 দিন করে রিমান্ড আবেদন চেয়ে বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামিরা হলেন জহিরুল ইসলাম বাবু, নূর মোহাম্মদ হাসান। গতকাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি আউয়ালকে ভৈরব এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এছাড়া অপর 2 আসামি জহিরুল ইসলাম ও নূর মোহাম্মদকেও বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের লামার চাম্পাতলিতে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী ও 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, ঘরের দরজা বন্ধ থাকা এবং সারাদিন কোনো সারা শব্দ না পাওয়ায় সন্ধ্যায় পেছনের জানালায় 3 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রাত 8:15টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম, মেয়ে রাফি ও নুরি। পুলিশ জানায়, ঘরের মূল ফটকে তালা দেয়া ছিল। হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আমরা আমাদের প্রাথমিক কার্যাবলীগুলো আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মহোদয়ের উপস্থিত আমরা আমাদের সম্পাদন করছি। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। গত সপ্তাহের তুলনায় লিটার প্রতি বেড়েছে 5 থেকে 12 টাকা পর্যন্ত। দাম চড়া পেঁয়াজ ও সবজির। তবে বোরো ধান ওঠার সাথে সাথেই চালের দাম কমতে শুরু করেছে। মাছ মুরগির দরেও স্বস্তিতে ক্রেতারা। আহমেদ বাবুর রিপোর্ট। ঈদের পর ছুটির দিনের বাজারে খুব একটা ভিড় নেই। বাজারের সবজির সরবরাহ কম, তাই সব ধরনের দামও বাড়তি। ঢাকাতে মানুষ ঢুকতেছে, এর জন্য সবাই বাজারের দিকে আসতেছে, বাজার কেনা বেচা হচ্ছে। প্রত্যেকটা সবজির দামই গত সপ্তাহ থেকে 10 টাকা কেজিতে বাড়ছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 5 থেকে 12 টাকা পর্যন্ত। সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। তেল লিটারে 12 টাকা করে বাড়ছে। কোম্পানি বলতে আছে, কোম্পানি আমাদের থেকে এখন কোনো টাকা নিতে আসে না, বলতে আছে যে দাম বাড়ছে। পেঁয়াজেও স্বস্তি নেই ক্রেতাদের। আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম থাকায় দেশি বিদেশি সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। তবে আদা, রসুন সহ অন্যান্য মশলা আগের দরেই বিক্রি হচ্ছে। ঈদের পরে দেখা গেছে যে আপনার 40 টাকা কেজি, 39-40 দেখা যাচ্ছে 3 টাকা 4 টাকা বেশি বাজারে। একটু ছুটির দিনের বাজারে সব ধরনের মাছের আমদানি বেশি থাকায় দাম কিছুটা কমেছে। তবে নদী, খাল ও বিলের মাছের দাম কিছুটা বেশি। ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। চিংড়ি মাছ দাদা আমার নদীর মাছের দাম নেবে, আর অন্যান্য মাছ যেটা চাষের সব ধরনের মাল একটু সহনীয় করতে আছে দামের মতো। বাজার রেট একটু বেশি।
সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। পাকিস্তান দাম আছে 240 টাকা 250 টাকা কেজি, আর দেশির দাম আগের মতোই আছে, দাম কমে না এখনো। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস, স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। আর এরই সাথে শেষ করছে রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। অর্থনীতি পুনরুদ্ধার, জীবন জীবিকার সমন্বয়ে এবারের বাজেটের মূল লক্ষ্য, কর্মসংস্থান ও স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব। ভ্যাকসিন সংগ্রহে জোর তৎপরতা, করোনায় দেশে আরো 26 জনের মৃত্যু। বিচার পাবেন রোজিনা, সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী, দোষীদের বিচার চান সাংবাদিক নেতৃবৃন্দ। হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুল হকের শত শত কোটি টাকার সম্পদ, তথ্য দুদকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইট। যারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।